Hello students, welcome to Vande Tripura. আমরা গত যে ভিডিওটা ছিল সেখানে আমরা ওশেনস অ্যান্ড কন্টিনেন্টস যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের প্রথম অংশ অর্থাৎ কন্টিনেন্টসের পার্টসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটিতে আমি তোমাদের সঙ্গে ওশেনস বা মহাসাগর যেটা রয়েছে সেই অংশটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি হওয়ার পর তোমরা যা কিছু শিখতে পারবে সেগুলো হচ্ছে আমাদের ওশেনসগুলো কি কি রয়েছে, প্রত্যেকটা ওশেনের যে অবস্থান বা লোকেশন কোথায় আছে এবং এই ওশেনসগুলোর মধ্যে কি রয়েছে এবং এই ওশেনসগুলো থেকে আমরা কি কি পাই এবং ওশেন আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট এই জিনিসগুলো কিন্তু আজকে আমরা জেনে নেব। তাহলে আর দেরি না করে শুরু করি। দেখো, আমাদের আর্থ বা পৃথিবীর দুটো অংশ, একটা হচ্ছে মহাদেশ বা কন্টিনেন্টস আর একটা হচ্ছে ওশেনস বা মহাসাগর। কন্টিনেন্টসগুলো তো আমরা আগেই জেনেছি, নর্দার্ন হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধে তার অবস্থানটা একটু বিস্তৃত, দক্ষিণ গোলার্ধ বা সাউদার্ন হেমিস্ফিয়ারে কন্টিনেন্টটা কম্পারেটিভলি একটু কম রয়েছে। কন্টিনেন্টসগুলো কিন্তু মোস্টলি আলাদা আলাদা রয়েছে, কিছু কিছু কন্টিনেন্টস একটা একটার সঙ্গে জুড়ে আছে কিন্তু অধিকাংশ কন্টিনেন্টসগুলো একটু দূরে দূরেই রয়েছে। এবারে আমরা আজকে ওশেনস বা মহাসাগরগুলো নিয়ে জানব। আমাদের আর্থ সারফেস বা পৃথিবী পৃষ্ঠে যে ওশেনসগুলো রয়েছে এগুলো কিন্তু একটু ডিফারেন্ট, কন্টিনেন্টের মধ্যে এগুলো আলাদা আলাদা না। ওশেনস মানে সেটা কিন্তু কন্টিনিউয়াস বডি, এগুলো কিন্তু একটা আরেকটার সঙ্গে জুড়ে রয়েছে, এগুলো কিন্তু আলাদা করা যায় না। আমরা আমাদের বোঝার সুবিধার জন্য, আমাদের লোকেশনগুলো জানার জন্য আমরা ওশেনসগুলোকে আলাদা আলাদা করে পড়ি, কিন্তু এগুলো কিন্তু কোনো না কোনো দিকে একটা আরেকটার সঙ্গে জুড়ে রয়েছে, যার জন্য এগুলোকে গ্লোবাল ওশেন বা ওয়ার্ল্ড ওশেন বা বিশ্ব মহাসাগর হিসেবে ওদেরকে ট্রিট করা হয়। আমাদের পৃথিবীতে প্রধানত 5টা ওশেন বা 5টা মহাসাগর রয়েছে। এই যে 5 ওশেনস বা 5টা মহাসাগরগুলো কি কি, আমি বড় থেকে ছোট বলছি। সব থেকে বড় হচ্ছে প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগর, সেকেন্ড হচ্ছে আটলান্টিক ওশেন বা আটলান্টিক মহাসাগর, থার্ড ইন্ডিয়ান ওশেন বা ভারত মহাসাগর, ফোর্থ হচ্ছে অ্যান্টার্কটিক ওশেন বা অ্যান্টার্কটিকা বা কুমেরু মহাসাগর, ফিফথ হচ্ছে আর্কটিক বা সুমেরু মহাসাগর। এই হচ্ছে আমাদের 5 ওশেনস বা 5টা মহাসাগর। এবার আমরা এক এক করে এই 5টা মহাসাগরের মানচিত্র বা ম্যাপ দেখব এবং এক এক করে এগুলো সম্পর্কে কিছু কিছু আমরা জানার চেষ্টা করব। প্রথমেই ম্যাপে দেখে নাও প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগরের অবস্থানটা। দেখো, প্যাসিফিক ওশেন আমাদের পৃথিবীর সবথেকে বড় বা লার্জেস্ট ওশেনিক বডি হচ্ছে প্যাসিফিক ওশেন, যার একদিকে রয়েছে নর্থ আমেরিকা অ্যান্ড সাউথ আমেরিকা, উত্তর এবং দক্ষিণ আমেরিকা, এবং আরেকদিকে রয়েছে এশিয়া এবং অস্ট্রেলিয়া। তার মাঝখানে প্যাসিফিক ওশেনটা ছড়িয়ে রয়েছে। প্যাসিফিক ওশেনটা শুধুমাত্র লার্জেস্ট ওশেনিক বডি না, প্যাসিফিক ওশেনটা কিন্তু ডিপেস্ট ওশেনিক বডি, অর্থাৎ প্যাসিফিক ওশেনটা বড় তো নিশ্চয়ই, তার পাশাপাশি প্যাসিফিক ওশেনের গভীরতাও সব থেকে বেশি। আমাদের যতগুলো মহাসাগর রয়েছে তার থেকে সব থেকে গভীর হচ্ছে প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগর। পৃথিবীর গভীরতম অংশ বা ডিপেস্ট পার্ট অফ দ্য আর্থ কিন্তু প্যাসিফিক ওশেনেই পাওয়া গেছে এবং তার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত। এই মারিয়ানা ট্রেঞ্চ এতটাই ডিপ, এতটাই গভীর যে আমাদের পৃথিবীর যে সর্বোচ্চ শৃঙ্গ যেটাকে আমরা বলি মাউন্ট এভারেস্ট, যে হাইয়েস্ট পিক যেটা আমাদের আর্থের রয়েছে মাউন্ট এভারেস্ট, এই মাউন্ট এভারেস্টকে নাকি এই মারিয়ানা ট্রেঞ্চের ভেতর 2বার ডুবিয়ে দেওয়া যাবে, এতটাই সে গভীর বা ডিপ, তার ডেপথ এত বেশি। প্যাসিফিক ওশেনে অনেকগুলো আইল্যান্ডস বা মহাসাগরীয় দ্বীপপুঞ্জ রয়েছে এবং এই প্যাসিফিক ওশেনটাতে কিন্তু একদিকে জাপান রয়েছে এবং এই জাপানের দিকটাতে প্যাসিফিক ওশেনে পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল এটা বলতে পারো, মানে সব থেকে বেশি ভূমিকম্প এই প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগরের একটা অংশে হয়ে থাকে। এবারে আমরা দেখে নেব আটলান্টিক ওশেনের অবস্থানটা কি। আটলান্টিক ওশেন বা আটলান্টিক
মহাসাগর যেটা রয়েছে তার একদিকে রয়েছে নর্থ আমেরিকা অ্যান্ড সাউথ আমেরিকা, উত্তর এবং দক্ষিণ আমেরিকা, এবং আরেক দিকে রয়েছে ইউরোপ এবং আফ্রিকা। তাহলে দেখো নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকা যে দুটো বড় কন্টিনেন্টস রয়েছে, হ্যাঁ, উত্তর এবং দক্ষিণ আমেরিকার যে মহাদেশ দুটো রয়েছে তার একদিকে রয়েছে প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগর এবং আরেক দিকে রয়েছে আটলান্টিক ওশেন বা আটলান্টিক মহাসাগর। দেখো আটলান্টিক ওশেনটার যে শেপটা, ম্যাপটা যদি ভালো করে দেখো, আটলান্টিক ওশেনের শেপটা অনেকটা এস আকৃতি, ইংরেজি যে বর্ণটি রয়েছে এস, এই এস বর্ণের মতো তার শেপটা, ওপর দিক থেকে কার্ভ হয়ে এসে নিচের দিকটা আবার বাঁ দিকে কার্ভ হয়ে গেছে, অনেকটা এস এর মতো দেখতে। এবং আটলান্টিক ওশেনটা কিন্তু প্যাসিফিক ওশেন থেকেও বেশি ব্যস্ততম একটা মহাসাগর। আটলান্টিক ওশেনের মাধ্যমে পৃথিবীর সবথেকে বেশি জাহাজ চলাচল কিন্তু আটলান্টিক ওশেনেই, বিশেষ করে নর্থ আটলান্টিক ওশেনেই হয়ে থাকে। আটলান্টিক ওশেনও অনেকগুলো ডিপ বা গভীরতম খাদ রয়েছে, কিন্তু সংখ্যার দিক থেকে প্যাসিফিক ওশেনেই বেশি খাদ বা ডিপসগুলো রয়েছে। নেক্সট আমাদের থার্ড লার্জেস্ট যে ওশেন সেটা হচ্ছে ইন্ডিয়ান ওশেন। দেখো অ্যাজ এ ইন্ডিয়ান আমাদের কাছে এটা খুব গর্বের ব্যাপার যে পুরো পৃথিবীতে একমাত্র ইন্ডিয়াই হচ্ছে আমার একটা কান্ট্রি যার নামের সঙ্গে মিলিয়ে একটা ওশেন বা মহাসাগরের নাম আছে, ভারত মহাসাগর। অন্য যে কোনো মহাসাগর বা ওশেনের নাম তুমি নাও না কেন, কোনোটাই কোনো কান্ট্রির নাম থেকে বা কোনো দেশের নাম থেকে আসেনি, একমাত্র ইন্ডিয়ান ওশেনটাই একটা কান্ট্রির নামের থেকে এসছে এবং সেটা আমাদের কান্ট্রি। এবং এর থেকে তোমরা আইডিয়া করতে পারবে যে একটা সময় ছিল যখন ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট একটা দেশ ছিল এবং এই দেশের সঙ্গে যে ওশেনটা, তার নাম এই দেশটার সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। এবং এই ওশেনের মাধ্যমে একটা টাইম ছিল, এনশিয়েন্ট পিরিয়ডে একটা টাইম ছিল যখন প্রচুর বাণিজ্য বা প্রচুর কমার্শিয়াল অ্যাক্টিভিটিস এই ইন্ডিয়ান ওশেনের মাধ্যমে কিন্তু হয়ে থাকতো। এবং ইন্ডিয়া খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট বা ইন্ডিয়া একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এই ওশেনটার অবস্থানের ক্ষেত্রে। এজন্য ইন্ডিয়ান ওশেনটা ইন্ডিয়ার নাম থেকে এসছে এই ওশেন বা মহাসাগরের নাম। এটার যদি লোকেশনটা একটু লক্ষ্য করো, প্যাসিফিক ওশেন বা আটলান্টিক ওশেন থেকে একটু আলাদা। প্যাসিফিক ওশেনের দেখো নর্থের দিকটা এবং আটলান্টিক ওশেনের নর্থের দিকটাও কিন্তু খোলা, কিন্তু ইন্ডিয়ান ওশেনের যে নর্দার্ন পার্টটা পুরোটাই আমাদের এশিয়া মহাদেশ, যেটা কন্টিনেন্ট অফ এশিয়া, যেটা এটা দিয়ে কিন্তু একদম বন্ধ আছে মনে করতে পারো। নর্থের সাইডটা পুরোটাই ল্যান্ড লকড বলতে পারো, ল্যান্ড কভার্ড, এবং সাউথের দিকটা ওপেন আছে। এবং তার ইন্ডিয়ান ওশেনের নর্থের দিকে তো এশিয়া আছে আগেই বললাম, আরেকটা সাইডে রয়েছে আফ্রিকা এবং আরেক দিকে রয়েছে অস্ট্রেলিয়া। এই হচ্ছে ইন্ডিয়ান ওশেনের যে অবস্থান। এবং ইন্ডিয়ান ওশেন আমাদের জন্য, ইন্ডিয়ার জন্য এবং একটা সময় পুরো ওয়ার্ল্ডের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ওশেনিক রুট ছিল, ইন্ডিয়ান ওশেনিক রুট ফর ট্রেড, বিভিন্ন ধরনের বাণিজ্যের জন্য। এই তিনটে হচ্ছে প্রধান মহাসাগর বলতে পারো। পাঁচটা মহাসাগরের মধ্যে আমাদের যে 5 মেজর ওশেনস আছে তার মধ্যে এই প্রথম তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট ওশেনস, প্যাসিফিক ওশেন, আটলান্টিক ওশেন অ্যান্ড ইন্ডিয়ান ওশেন। বাকি যে দুটো ওশেন আছে খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ এর মাধ্যমে কোনো রকম ট্রেডিংও হয় না, এর মাধ্যমে খুব বেশি মানুষজন চলাফেরাও করে না, জাহাজ চলাচলও হয় না, কিন্তু যেহেতু এগুলো ওশেন এজন্য এগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো ম্যাপে দেখো একদম নর্থ পোলটাকে ঘিরে রয়েছে আর্কটিক ওশেন বা সুমেরু মহাসাগর। একদম নর্থ পোলের একদম কাছাকাছি যে মহাসাগরটা রয়েছে সেটা হচ্ছে আর্কটিক ওশেন বা সুমেরু মহাসাগর। এটা বছরের বেশিরভাগ দিনই বরফে একদম ঢাকা থাকে এবং ফ্রোজেন থাকে এই সুমেরু মহাসাগর বা আর্কটিক ওশেনটা। লাস্ট হচ্ছে অ্যান্টার্কটিক ওশেন বা কুমেরু মহাসাগর। অ্যান্টার্কটিক ওশেনও সেম, অ্যান্টার্কটিকা যেটা আমাদের সাউথ পোল বা দক্ষিণ মেরু জুড়ে রয়েছে, এই অ্যান্টার্কটিকার আশেপাশের এরিয়াটা নিয়ে যে মহাসাগরটা গড়ে উঠেছে সেটা হচ্ছে কুমেরু মহাসাগর বা অ্যান্টার্কটিক ওশেন। এবং এই ওশেনটাও আর্কটিক ওশেনের মতোই খুব একটা বেশি ইম্পর্টেন্ট ওশেন হিসেবে আমাদের কাছে পরিচিত না, কিন্তু আর্থের পার্ট হিসেবে, আর্থের একটা ওশেনিক বডি হিসেবে এটাকে আমরা পড়বো। এটাতে খুব বেশি ট্রেড বা অন্যান্য অ্যাক্টিভিটিসের জন্য এটা খুব বেশি পরিচিত না, কারণ এর মাধ্যমে বেশি একটা জাহাজ চলাচল করতে পারে না। সেম রিজন যেটা আর্কটিকের জন্য আর্কটিকে হয়,
অর্থাৎ সারা বছরই সেখানে বরফ থাকে। সেম আন্টার্কটিক যে ওশেনটা রয়েছে, কুমেরু মহাসাগর, এখানেও কিন্তু সারা বছর বরফ ঢাকা থাকে, যার জন্য এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়। এবার দেখো ওশেনিক বডিজ যেগুলো আছে আমাদের মহাসাগরগুলো যেগুলো রয়েছে, সেখানে যে সি ওয়াটারটা কিন্তু সল্টি, অর্থাৎ লবণাক্ত জল সেখানে রয়েছে, এবং এই লবণাক্ত জলটা একটা ওশেন থেকে আরেকটা ওশেনে সারা বছর কিন্তু প্রায় একই দিকে ফ্লো করে যাচ্ছে। এই ওশেনিক ওয়াটার বডিটা কিন্তু ফ্লো হয়, তা এটা কিন্তু স্থির কোনো জল না। যেমন আমাদের পুকুর বা যে আমরা খাল বিলগুলো যেগুলো দেখি সেগুলো কিন্তু স্থির জল থাকে, কিন্তু ওশেন নদীর মতোই, রিভারের মতোই, তার মধ্যে ওয়াটার ফ্লোটা সারা বছর চলছে এবং ওয়াটারটা সল্টি ওয়াটার। এবং এই ওশেনে যে মেরিন লাইফটা দেখা যায়, মেরিন লাইফ বা যেটাকে আমরা বলি মহাসাগরীয় জীবনের যে আমরা পরিচয় পাই ওশেনিক বডিতে, সেই মহাসাগরীয় যে প্রাণী এবং উদ্ভিদ সেটা কিন্তু ল্যান্ড বা আমাদের মহাদেশের যে প্রাণী বা উদ্ভিদ যেগুলো রয়েছে তার থেকে অনেকটাই আলাদা। মহাসাগরের বিভিন্ন ডাইভার্স টাইপ অফ মেরিন লাইফ আমরা দেখতে পাই, সেখানকার ফ্লোরা বা উদ্ভিদ জগৎ এবং ফানা বা প্রাণী জগৎ অনেকটাই আলাদা। এবং যত ডিপে আমরা যেতে পারি ওশেনিক সারফেস থেকে, মহাসাগরের যে তলদেশ থেকে, উপরিভাগ থেকে যত আমরা ভেতরে ডিপের দিকে যাব, তত ওদের যে ফ্লোরা এবং ফনার যে লাইফ ফর্মটা, ওদের যে বৈচিত্র্যটা আরও বেশি করে বেড়ে ওঠে। এবং বলা হয় যে আমরা নাকি আমাদের মহাসাগরের 1/3 জানি না, 1/3ও আমাদের জানা নেই আমাদের ওশেনিক বডির নিচে কি ধরনের লাইফ ফর্ম রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের ধারণা নেই বললেই চলে। এমন বিচিত্র সব প্রাণী সেখানে দেখা যায়, যার জন্য এটাকে মিস্টিরিয়াস ডিপ ওয়াটার ক্রিয়েচার্স বলে এগুলোকে। এগুলোর নামও আমরা জানি না, যদিও কিছু কিছু কালারফুল ফিশেস, ডলফিনস, ওয়েলস এগুলো আমরা দেখি যেগুলো সারফেসের ওপর পর্যন্ত ভেসে আসে, কিন্তু ডিপ ওশেনিক পার্টে যে ক্রিয়েচার্সগুলো আছে সেগুলো কিন্তু আমরা অনেকেই সেগুলো সম্পর্কে এখনো পর্যন্ত কিছু আমরা জানতে পারিনি, হয়তো বা ভবিষ্যতে আমরা জানতে পারবো। এবার দেখো আমাদের যে আর্থটাকে যদি আবার পিকচারটা ভালো করে দেখো, আর্থ সারফেসের, সেখানে দেখো কিছু কিছু হোয়াইট কালারের জিনিস ছবি দেখা যাচ্ছে। এই হোয়াইট কালারগুলো কি? এই হোয়াইট কালারগুলো হচ্ছে মেঘ বা ক্লাউড। এই ক্লাউডগুলো আছে বলেই কিন্তু আমাদের এই ওশেনিক বডিতে ওয়াটার সাপ্লাইটা হচ্ছে। ক্লাউড থেকে কি হয়? রেইনফল হয়, মানে বৃষ্টি হয় মেঘ থেকে, এবং এই রেইনফলে কিন্তু আমাদের ল্যান্ড এবং ওশেনের যে লাইফ ফর্মটা যে আমাদের চলছে, লাইফের যে একটা প্রসেস চলছে, সেটা কিন্তু এই বৃষ্টি হওয়ার জন্যই সম্ভব হয়েছে। তাহলে মেরিন লাইফ বা ল্যান্ডে যে প্ল্যান্ট বা অ্যানিম্যাল লাইফটা কিসের ওপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে রেইনফলের ওপর। আমাদের আর্থ সারফেসে যে রেইনফল, রেইনি সিজনে মনসুনের এফেক্টে মেইনলি রেইনফলটা আমাদের আর্থের বিভিন্ন এরিয়াতে হয়ে থাকে। এবং আমাদের ওশেনিক পার্টস যেগুলো রয়েছে, সেই ওশেনিক পার্টসগুলোতে কিন্তু কিছু কিছু হ্যাজার্ডস বা কিছু কিছু দুর্যোগও আমরা দেখতে পাই। এবং সেই দুর্যোগগুলোর মধ্যে কি কি রয়েছে? একটা হচ্ছে সাইক্লোন, আর একটা হচ্ছে সুনামি। সাইক্লোন হচ্ছে আমাদের উপকূলীয় অঞ্চল, অর্থাৎ কোস্টাল এরিয়া, যেখানে ওশেন এবং কন্টিনেন্ট মিট করে যে জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু বছরে প্রায়ই কিন্তু সাইক্লোনস বা ঘূর্ণিঝড় দেখা দেয়। এবং এই সাইক্লোন বা ঘূর্ণিঝড় যেটা সৃষ্টি হয় ওশেন বা মহাসাগর থেকে, এবং সেটা ধ্বংস করার যে প্রক্রিয়াটা সেটা ল্যান্ড সারফেস বা কন্টিনেন্ট পর্যন্তও কিন্তু পৌঁছে যায়। এছাড়াও সুনামি আরেকটা জিনিস রয়েছে, যেটা মহাসাগরের মাঝখানে কোনো বড় ধরনের ভূমিকম্প বা আগ্নেয়গিরি, আর্থকোয়েক বা ভলক্যানিক ইরাপশন হলে তার ইফেক্টে বড় বড় ওয়েভস জেনারেট হয়, বড় বড় ঢেউ দেখা দেয়, এবং সেই ঢেউগুলো উপকূলীয় অঞ্চল বা কোস্টাল রিজিয়নে এসে সেই উপকূলীয় অঞ্চলকে ধ্বংস করে দেয়। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল ওশেনস সম্পর্কে তোমাদের বইয়ে যে ধারণাগুলো দেওয়া আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবারে তোমরা বইটা পড়ো, বইয়ের মধ্যে আরও ডিটেইলে জিনিসগুলো বলা আছে, এবং তারপরে তোমাদের শ্রেণীকক্ষের শিক্ষক শিক্ষিকারা যে প্রশ্নগুলো তোমাদের দেবেন সেগুলোর উত্তর বের করার তোমরা চেষ্টা করো। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাক।